শৈশবের পুতুল ৪৩ বছরের সক্রিয় রাজনৈতিক জীবনের পর হয়ে উঠেছেন বেগম খালেদা জিয়া, যে নামটি বাংলাদেশের রাজনীতিতে এক মহীরুহ। বাংলাদেশের রাজনীতিতে যার অবদান অনস্বীকার্য, বাংলাদেশের ইতিহাসে যে নামটি নিজেই একটি ইতিহাস। ৪৩ বছরের এই রাজনৈতিক জীবনে তিনি অনেক চড়াই উতরাই পার করেছেন, দেখেছেন রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু কখনোই আপোষ করেননি নিজের দলের সাথে, নিজের দলের নেতাকর্মীদের সাথে, সর্বোপরি নিজের দেশ এবং মাটির সাথে। একেবারে জীবনের শেষ সময়টা পর্যন্ত এসে তিনি দেশেই থাকতে চেয়েছেন, শেষ নিঃশ্বাসটিও তিনি দেশেই ত্যাগ করতে চেয়েছেন। লক্ষ লক্ষ মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা সিক্ত হয়ে অনন্ত যাত্রায় পাড়ি জমিয়েছেন। দেশের রাজনীতিতে সংগ্রাম, সাহস, অকৃত্রিম দেশপ্রেম, সততা এবং আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দর্শক, তার এই চলে যাওয়ায় শোকাবহ পুরো দেশ। এই সময়টাতে আমরা চেষ্টা করছি তাকে স্মরণ করবার, তার সাথে যারা জীবনের নানান পথে চলেছেন, হেঁটেছেন, তাদের সাথে তাকে নিয়ে স্মৃতিচারণ করবার। এই পথ চলায় আজকে আমাদের সঙ্গী হয়েছেন বেগম খালেদা জিয়ার অন্যতম ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজকের এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম, এই দীর্ঘ পথ চলা, বেগম খালেদা জিয়ার এই ৪৩ বছরের রাজনৈতিক পথ চলা, আপনার রাজনৈতিক পথ চলা তারও আগে থেকে। আমি যদি ভুল না করে থাকি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আপনাকে রাজনীতিতে আসতে অনুপ্রেরণা জুগিয়েছেন। আপনি নিজে একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করেছেন। সেই সময় থেকে বিএনপির সাথে, এই জিয়া পরিবারের সাথে আপনার ওঠা চলা, আপনি তাদেরকে খুব কাছে থেকে দেখেছেন। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে আপনি কিভাবে দেখেছেন? ধন্যবাদ আপনাকে। আজকে এমন একটি দিন যে আমাদের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, দেশের সবচেয়ে যে জনপ্রিয় নেত্রীকে আমরা জানাজার মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা কবরস্থ করে এসেছি। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত কঠিন। যখন শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়, পরবর্তীকালে অনেক লেখালেখি হয়েছে, অনেকে মন্তব্য করেছে যে মাইনাস জিয়াউর রহমান বিএনপি উইল বি ইকুয়াল টু জিরো, শূন্য হয়ে যাবে বিএনপি। সে জায়গায় বেগম খালেদা জিয়া এই দলের দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমি তার দায়িত্ব গ্রহণের সময় থেকে আমি তার সাথে সঙ্গে থাকতে পেরেছি। যেভাবে আমাদের নেতৃবৃন্দকে তিনি নানাভাবে মূল্যায়ন করেছেন, এটা সকলের পক্ষে সম্ভব না। ৪৩ বছরের ওনার যে আসলে যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তো অনেক চড়াই উতরাই ছিল। তিনি একেবারেই একজন সাধারণ গৃহিণী ছিলেন, যদিও তিনি ফার্স্ট লেডি ছিলেন। তারপরেও আসলে একজন গৃহিণী থেকে, বা যেভাবে আমি শুরু করছিলাম, সেই পুতুল মেয়েটির হঠাৎ করে আসলে রাজনীতিতে আসা, দেশের সর্বপ্রথম একজন তিনি মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, এই জায়গাগুলো নিয়ে তার সাথে আপনাদের কখনো আলোচনা হয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিকে শেষ হয়ে যাবে যারা বলেছিল, বেগম খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করে সেখানে এই দলকে এত সফলভাবে পরিচালিত করেছেন, যার জন্য এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এদেশে নিয়োগ করেছেন বা নির্বাচিত করেছেন। তাকে 3 বার প্রধানমন্ত্রী হিসাবে এদেশের মানুষ নির্বাচিত করেছে। সেই সময় যারা বিএনপি দায়িত্বে ছিলেন তাদের সাথে সমন্বয় করে তিনি এই দলকে পরিচালনা করেছেন বলেই পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আপোষহীন নেত্রী হন। শুধু তো আসলে এরশাদের সময় নয়, বিভিন্ন সময় আমরা শুনেছি যে বিএনপিকে নানানভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে। এটা বলছি যে এরশাদের সময়টা হলো প্রথম। আমাদের দলকে বিভক্ত করে ফেলতে চেয়েছিল, বিভক্ত করতে পারে নাই। কার জন্য? এই আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তারপরে তিনি সরকারে আসলেন,
91-তে জনগণ তাকে সরকারে প্রতিষ্ঠিত করলো। সে সময় আমাকে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয় দিয়েছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেটা দরকার সেটাই করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিলেন সেই সময়টা পরবর্তীতে তিনি যখন আসলে সরকারের ভার গ্রহণ করেছেন, তার মধ্যে কখনো রাজনীতিতে যোগ দেবার পর প্রতিশোধ পরায়ণ হওয়ার সেই জায়গাটি আমরা দেখতে পাইনি। তিনি সবাইকে সমানভাবে দেখেছেন। সেই প্রতিহিংসামূলক রাজনীতিতে তিনি কখনোই যুক্ত হননি। তিনি দেশ এবং মাটির মানুষের জন্য আসলে সবসময় আপোষহীন থেকেছেন। এই বিশ্লেষণটা একটু জানতে চাই আপনার কাছে। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। তিনি বিভিন্ন দলের সাথে সামঞ্জস্য রেখে জনগণের স্বার্থে তিনি কাজ করেছেন এবং সেখানে কোনো প্রতিহিংসা যাতে না হয় সে ব্যাপারে তিনি ব্যবস্থা নিয়েছেন। কারো ওনার অধীনে ক্ষমতায় থাকার সময়ে বা অন্য সময়ে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কথা কেউ বলতে পারবে না। এই দীর্ঘ পথ চলায় আপনি বলছিলেন আপনি এই পুরো 43 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আপনি বেগম খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন, সহযোদ্ধা হয়েছেন। নানানভাবে আসলে ওনাকে নির্যাতন করা হয়েছে, ওনার উপরে জেল জুলুম এমন কিছু নেই আসলে যেটি ফ্যাসিস্ট আমলে তার বিরুদ্ধে করা হয়নি। শারীরিকভাবে অসুস্থ থেকেও তিনি হেঁটে আসলে আমরা দেখেছি তিনি আদালতে গিয়েছেন। আমরা যদি মূল্যায়ন করি, যখন তিনি ক্ষমতায় ছিলেন প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থা কোথাও নেননি, কাউকে অন্যায়ভাবে জেলখানায় পাঠাননি। আবার তিনি যখন বিরোধী দলে সংগ্রাম আন্দোলন করেছেন তখনও নিয়মতান্ত্রিকভাবে করেছেন। যদিও উনি যখন বিরোধী দলে ছিলেন নানাভাবে নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন, কিন্তু তিনি আপোষহীনভাবে এই আন্দোলন সংগ্রাম করেছেন। সেই সময় ওনাকে বলা হয়েছিল বিদেশে যান, কিন্তু তিনি সাহসের সাথে ঘোষণা করেছিলেন যে তিনি বিদেশে যাবেন না, এই দেশে থেকে তিনি মৃত্যুবরণ করবেন। নারীদের উন্নয়নে আসলে যে ধারা, সেটিও যদি আমরা একটু বিশ্লেষণ করি, ইতিহাসের দিকে ফিরে তাকাই, হয়তো ওনার আমলে ওনার হাত ধরেই শুরু হয়েছে। নারীদের প্রতি তিনি মন্ত্রণালয় একটা স্থাপন করলেন। তিনি মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি ব্যবস্থা নিলেন, জনগণের স্বার্থে কাজ করেছেন, সেবা করেছেন এবং সেই জন্যেই তিনি এদেশের মানুষের কাছে সবচাইতে প্রিয় রাজনীতিবিদ এবং আপোষহীন নেত্রী, দেশনেত্রী, এতগুলো খেতাবে তিনি ভূষিত হয়েছেন এদেশের মানুষের জন্য কাজ করার কারণে। এবং তিনি কিন্তু বলেছেন যে এই দেশের মানুষই আসলে তার আত্মীয়, তাদেরকেই তিনি আত্মীয় মনে করছেন। এবং আপনি যে সংগ্রামের কথা বলছেন, মাত্র 36 বছর বয়স ওনাকে বৈধব্য বরণ করতে হয়েছিল। এরপর একা হাতে আসলে তিনি সবকিছু সামলেছেন। যে অন্যায় অত্যাচার ওনার উপর করা হয়েছে, উনি নিজের সন্তানকে ওনার হারাতে হয়েছে, সেই দৃশ্য ওনাকে দেখতে হয়েছে। ওনার এক কাপড় ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, সেই দৃশ্য হয়তো গণমাধ্যমের মধ্য দিয়ে আসলে আমরা সবাই দেখেছি। এবং সেই সময় ওনার যে অশ্রু সজল চোখ, সেটি হয়তো এখনো পুরো বাংলাদেশ মনে রাখছে। ওই সময়কার কোনো কথা আপনার মনে পড়ে কি না, যখন ওনাকে আসলে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, হঠাৎ করে ওনাকে ওনার কার্যালয়ে বন্দি দশায় রাখা হলো? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য অনেক রকমের ষড়যন্ত্র করা হয়েছে। যেমন একটা হলো ওনার বাড়ি থেকে বের করে দেওয়া, এটা অত্যন্ত একটা অন্যায় যে এভাবে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু তিনি ধৈর্য ধরে বের হয়ে আসে মৃত্যুবরণও করলেন কিন্তু ভাড়াটে বাড়িতে। এইটা এদেশের মানুষকে শিখিয়েছেন যে রাজনীতি করতে হলে ধৈর্য ধারণ করতে হবে, আর ধৈর্য ধারণ করলেই জনগণের কাছে এটা গ্রহণযোগ্য হয়। তার মাধ্যমেই প্রমাণিত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এই মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে তো একজন নেতা আসলে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বেগম খালেদা জিয়া ঠিক সেই জায়গাটিতেই পৌঁছে গিয়েছিলেন। ওনার আসলে যে অত্যাচারগুলো করা হয়েছে, ওনাকে জেল কারাবন্দি করা হয়েছিল এবং যেই
বিচারগুলো ওনার বিরুদ্ধে করা হয়েছিল সবকিছু আসলে ভীষণভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল। কোনো একজনের কথায় আসলে সেই সময় সবকিছু চলছিল। বারবার সবাই বলার চেষ্টা করেছেন যে বিএনপি নেতাকর্মীরা নানানভাবে চেষ্টা করেছেন ওনাকে বের করে নিয়ে আসতে, কিন্তু যেই মিথ্যা মামলাগুলো ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা সেই সময়টাতে সম্ভব হয়নি। সেই সময়ের আপনাদের অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে এমনকি তাকে শাস্তিও দেওয়া হয়, জেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি সেই ধৈর্য ধারণ করে জেলে গিয়েছেন। দেশের প্রচলিত আইনেই কিন্তু তিনি আবার খালাস হয়ে এসেছেন। আগের সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে তাকে উপযুক্ত চিকিৎসা যাতে না পায় সেই ব্যবস্থা করেছেন, এবং এই উপযুক্ত চিকিৎসা না পাওয়ার কারণেই কিন্তু আমরা মনে করি বেগম খালেদা জিয়া এত অল্প সময়ের মধ্যে তিনি মৃত্যুবরণ করলেন। একটি সরকার, বিশেষ করে যে এর আগের যে শেখ হাসিনার সরকার, বেগম খালেদা জিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন কোনো পদ্ধতি গ্রহণ করে নাই যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নেওয়া হয়নি। কিন্তু তিনি ধৈর্য ধরে আজকে এই দেশের মাটিতে মৃত্যুবরণ করে আজকে প্রমাণ করে গেছেন, এবং জনগণও তাকে যেভাবে ভালোবাসতেন সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, একটু জানতে ইচ্ছে করছে, রাজনীতিতে আসলে শেষ কথা বলে তো কিছু নেই। এই দীর্ঘ রাজনৈতিক পথ চলায় নানানভাবে আসলে রাজনৈতিক সমীকরণ পাল্টে ফেলার চেষ্টা করা হয়েছে, নানানভাবে দলের ভাঙা গড়ার কথা আমরা শুনেছি। বিএনপিতেও চলেছে এই ধরনের নানান আয়োজন। সেই সময়টাতে আপনারা যারা আসলে খুব কাছ থেকে ওনার সাথে রাজনীতি করেছেন, তার সাথে আসলে চলেছেন, একই পথে হেঁটেছেন, তিনি আসলে যখন কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের সাথে নিঃসন্দেহে আলোচনা করেছেন, সেই সময়কার কথাগুলো আপনাদের মনে পড়ে কিনা? কোনো একটি স্মৃতির কথা আসলে আমি একটু শুনতে চাই, যে আমি একটা বিরতি নিয়ে ফিরে আপনার এই উত্তরটি শুনবো। দর্শক, এই বিশেষ আয়োজন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি ডিবিসির এই বিশেষ আয়োজনে। আমরা স্মরণ করছি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনি বলছিলেন আসলে তিনি আসলে যে সংগ্রামী জীবন পার করেছেন, যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন পার করেছেন, অনেকটা বলা চলে তিনি একা হাতে আসলে এই দলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সেই সময়টাতে আপনারা যারা ওনার সাথে ছিলেন, একসাথে আসলে দীর্ঘদিন কাজ করেছেন, যখন কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে, দলীয় সিদ্ধান্ত, সেই সময় আপনাদের সাথে নিঃসন্দেহে আলোচনা করেছেন, সেই সময়কার কোনো স্মৃতি মনে পড়ে কি? 1/11-এর পরে সেখানে কিন্তু চেষ্টা করা হয়েছিল আমাদের বিএনপিকে বিভক্ত করার জন্য, একটি আলাদা বিএনপি তৈরি করার জন্য চেষ্টা করেছিল। তখন সে সময়ের 1/11-এর সরকার, তারা যাদেরকে ব্যবহার করে আমাদের পার্টিতে সংস্কারপন্থী বানাতে চেষ্টা করেছিল, যাতে করে তাদের সাথে কেউ সহযোগিতা না করে। পরবর্তীকালে যখন আমরা সকলেই জেলখানা থেকে ছাড়া পেলাম, ম্যাডামজিও ছাড়া পেল, এখানে বিএনপিকে দ্বিধাবিভক্ত করতে চেয়েছিল। বেগম খালেদা জিয়ার কথাই সবাই আবার ফিরে আসে, এবং ওই যে একটা সংস্কারপন্থী হয়েছিল ছোটোখাটো, তারা কিন্তু শেষ হয়ে যায়। দীর্ঘদিন আসলে যেহেতু তাকে খুব কাছ থেকে আপনাদের দেখার সুযোগ হয়েছে, আমরা যতটুকু পড়েছি ওনার সম্বন্ধে, তিনি ভীষণ সাদামাটা জীবন যাপন করতেন, তিনি ফুল ভালোবাসতেন, তিনি ঘর গোছাতে ভালোবাসতেন। রাজনৈতিক নেতার বাইরে গিয়েও তো ওনার একটা জীবন ছিল। আপনাদের সাথে নিশ্চয়ই খুব সাদামাটা সেই জীবনটা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা যেটা দেখতাম যে অত্যন্ত সাদামাটা, রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নিতে হলেও তিনি যে আমাদের সাথে কথা বলতেন, এটাকে সহজ করে কথা বলতেন এবং মতামত নেওয়ার চেষ্টা করতেন। কোনো সিদ্ধান্তই পরামর্শ ছাড়া নেন নাই। তিনি খোলামেলাভাবে জানতে চান কি হলে ভালো হয়। একটা দীর্ঘ সময় ওনাকে আসলে একা জীবন কাটাতে হয়েছে। ওনার স্বামী ছিলেন না, ছোট সন্তানের মৃত্যু তিনি নিজে দেখেছেন। ওনার যিনি বড় সন্তান জনাব তারেক জিয়া, তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে। এই যে একাকিত্বের সময়টাতে ওনাকে কখনো আপনারা ভেঙে পড়তে দেখেছেন কি? না, আমরা কখনো ভেঙে পড়তে দেখিনি। বিভিন্ন সংকট, অনেক ব্যাপারে তিনি কিন্তু একা ফেস করেছেন, তবুও তিনি কিন্তু আমাদেরকে এটা বুঝতে দেন নাই।
বিভিন্ন সময় নানান পারিবারিক অনুষ্ঠানে কিংবা সামাজিক অনুষ্ঠানে একটু জানতে ইচ্ছা করছে, তিনি এসেছেন, আপনাদের সাথে তার ব্যক্তিগতভাবে যে এক ধরনের যোগাযোগ ছিল, সেই সময়ের মুহূর্তগুলো কি এখন মনে পড়ছে এই সময়টাতে এসে? আমরা যেটা অনুভব করেছি, সব সময় মনে করেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মতামত নিয়েই তিনি সব ভালো কাজ করেন, এবং আমরা দেখেছি যে কোনো খারাপ কাজ তিনি করেন নাই, কোনো খারাপ সিদ্ধান্ত নেন নাই। নিশ্চয়ই রাজনৈতিক জীবনে, এই জীবনের বাইরে গিয়ে তিনি আসলে যে জীবনটি কাটিয়েছেন, সেই জীবনে তাকে নানান সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে। সেই সমালোচনাগুলো আসলে তিনি কিভাবে গ্রহণ করেছেন? আমরা তো তেমন কোনো সমালোচনা ওনার বিরুদ্ধে আমরা শুনিনি। একটা রাজনৈতিক দলের সাংগঠনিক বিষয়ে কোনো কোনো বিষয়ে এখানে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, তো সেটা মতবিরোধ আবার আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। তাই আমাদের ধারণা মতো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত কোনো সমালোচনা আমরা দেখতে পাইনি। একটু অন্যভাবে জানতে ইচ্ছে করছে, যখন আসলে আপনাদের দীর্ঘদিন পর পর দেখা হয়েছে, তিনি আসলে কিভাবে কথা বলেছেন, তিনি আপনাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন কিনা? অবশ্যই তিনি পরিবারের খোঁজ খবরও নিয়েছেন, এবং সকলের সাথে মিলেমিশে তিনি সংসার কাটিয়েছেন। ঈদে বা এই ধরনের অনুষ্ঠানগুলোতে তো আপনাদের সাধারণত একসাথে হওয়া হয়েছে, সেই সময়ে কোনো আপনার স্মৃতি মনে পড়ছে কিনা? তিনি আসলে কি করতেন এই বিশেষ দিনগুলোতে, আসলে তিনি কিভাবে দিনগুলো বিশেষ কাটাতেন? দিনগুলোতেও তিনি সকলকে আপন মনে করতেন। ঈদের মধ্যে সকলকে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা জানাতেন। এর মধ্যে কেউ কোনো এখানে ঘাটতি কেউ দেখে নেই। সেই আন্তরিকতার জায়গাটি তিনি সবসময় ধরে রেখেছেন। সবসময় ছিল। সন্তানদের থেকে এই যে দূরে থাকা এবং তাকে নানানভাবে আসলে রাজনৈতিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, ব্যক্তি বেগম খালেদা জিয়া কখনো ভেঙে পড়েছেন বলে আপনি বলছিলেন যে আপনারা অন্তত তাকে সেভাবে দেখেননি, কিন্তু এই যে ৮০টি বসন্ত তিনি জীবনে পার করেছেন, কখনো কি তার সাথে কোনো মন খারাপের কথা, যাপিত জীবন নিয়ে কোনো আফসোসের কথা আপনাদের সাথে হয়েছে? না, আমরা আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসার পরেই কিন্তু আমরা তাকে ভালোভাবে দেখেছি। তিনি রাজনীতিতে আসার পরেই আমরা রাজনৈতিকভাবে ওনাকে পেয়েছি, এবং রাজনৈতিকভাবেই তিনি আমাদের সাথে সকল প্রকার আচরণ করেছেন। শেষ সময়গুলোতে, অর্থাৎ যে সময়টাতে আসলে তাকে নানানভাবে নির্যাতন করা হচ্ছিল, তাকে আদালতে যেতে হচ্ছিল এবং দীর্ঘ পথ আমরা দেখেছি ওনাকে আসলে হেঁটে পার হতে হয়েছে, ওনাকে সেই ব্যবস্থা করে দেওয়া হয়নি, নানানভাবে ওনাকে শারীরিকভাবে আসলে নির্যাতন করার চেষ্টা করা হচ্ছিল, সেই দুর্বল শরীর নিয়েও তিনি দৃঢ়চেতা ছিলেন। আপনারা নানানভাবে বলার চেষ্টা করেছেন, অনেক নেতাকর্মীরা বলেছেন যে আপনারা হয়তো চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু উনি বলেছেন যে এটি নিয়ম, সেই নিয়মেই তিনি অবিচল থেকেছেন। ওই জায়গাটা নিয়ে একটু জানতে চাই, আইনের প্রতি যে ওনার শ্রদ্ধার জায়গা এবং এই যে হেঁটে যাওয়া, এই শরীর নিয়েও তিনি আসলে সেই জায়গাটি থেকে পেছনে এটা তো সকলেই দেখেছে যে উনি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ওনার উপরে অন্যায় হচ্ছে তাও সেটা মেনে নিয়েছেন। সেই জন্যই কিন্তু তিনি এদেশের সাধারণ মানুষের কাছে এত প্রিয় হয়েছেন। এবং ওনাকে আমরা দেখেছি যে উনি আসলে নির্বাচনের সময়গুলো সাধারণ জনগণের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। দিনের পর দিন আসলে আমরা দেখেছি উনি কিন্তু বিভিন্ন এলাকায় গিয়েছেন। এই যে আসলে একজন নারী হিসেবে সেই সময়টাতে, যদি আমি সেই ৮২ সালের সময়টাতে ফিরে যাই, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গিয়ে আসলে জনসমাগমের কাছে যাওয়া, জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তোলা বেশ কঠিন ছিল কিনা? সেই সময়গুলোতে আসলে তিনি কেমন করে আসলে ওই দিনগুলো পার করেছেন? তিনি সংগঠনের উপরে তিনি দায়িত্ব দিতেন, এবং সংগঠন ওনার এই যে বিভিন্ন ধরনের সভা সমাবেশ এগুলো আয়োজন করেছেন, এবং একবারে স্বাধীনভাবে সকল জনসভায় সমাবেশে গেছেন। তিনি একাধিক আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যেকটি আসনে তিনি বিজয়ী হয়েছেন। তাই উনি নির্বাচনের দিক থেকেও তিনি জনপ্রিয়, কেন এই এলাকাগুলো কিন্তু বিভিন্ন ধরনের এলাকা ছিল, সেখানে তিনি নির্বাচিত হয়েছেন। তো সেই জন্যে জনপ্রিয়তার দিকে তিনি এই নির্বাচনের ক্ষেত্রে এটা প্রমাণ করেছেন। এই জনপ্রিয়তা, এই মহিরুহ বলছি তাকে আমরা রাজনীতিতে, রাজনৈতিক নেতা, দেশের প্রধানমন্ত্রীর বাইরে গিয়েও তিনি একজন মা, সন্তানদের জন্য একজন, আর ৮-১০ জন আটপৌরে মা যা করেন, তাকেও নিঃসন্দেহে কখনো কখনো তো সেই জিনিসগুলো করতে হয়েছে। সেই সময়গুলোকে মনে পড়ে? উনি যখন সংসার দেখবে তখন কিন্তু সংসারের এরা কিন্তু একটু বাইরে দূরে,
তারেক রহমান লন্ডনে। সে সময় তারেক রহমানের পরিবার দেখার ওনার সুযোগ নেই। দূরের থেকে যতটুকু পরিবারের জন্য করা, দেশের জনগণের জন্য করা, দলের জন্য করা, সব কিছু কিন্তু ব্যালেন্স করে করেছেন। 8-10 জন মানুষের মতন আসলে তিনি কখনো রান্না করেছেন কিনা, বা আপনারা আসলে যারা তার খুব কাছাকাছি থেকেছেন, তা ওনার হাতে রান্না খাবার কোনো আপনাদের সুযোগ হয়েছে কি? না, সেইটা আমরা কখনো ওনাকে সুযোগ দিই নেই। সময় ছিল না এমন যে আমরা বলার মতো যে আপনি পাক করেন খাবো। পরিবারের পরিজনকে তিনি নিজে ভালোভাবে দেখাশোনা করার ব্যাপারে উনি করেছেন। বিভিন্ন রাষ্ট্রে আপনারা একসাথে সফর সঙ্গীও হয়েছেন। দেশের বাইরে আসলে ওনার এক ধরনের গ্রহণযোগ্যতা ছিল। সেই সময়গুলোতে, সেই সফরগুলোতে আপনাদের কোনো স্মৃতি আছে কিনা? বিভিন্ন দেশে ওনার সঙ্গী হিসাবে গিয়েছি। মন্ত্রী হিসাবে যে পদমর্যাদা দেওয়া দরকার, তিনি সেখানে ওই সরকারের সম্মান যতটুকু উপভোগ করা, এবং আমরা যারা মন্ত্রী হিসাবে গিয়েছি আমরাও আবার সেইভাবে কতটুকু সম্মান উপভোগ করছি কিনা সেগুলো কিন্তু তিনি দেখাশোনা করতেন। এবং সেখানে আমরা অনুভব করতাম যে আমাদেরকে সেই ধরনের দেখাশোনা করা হয় কিনা সেটার খবর উনি রাখেন। খুব ব্যালেন্স করে তো তিনি আসলে জীবনটাকে যাপন করেছেন। এই সময়টাতে কখনো তাকে মন খারাপ করতে দেখেছেন কিনা, কিংবা পার্টি অফিসে যখন আসলে আপনারা আলোচনা করেছেন, ওরকম কোনো মুহূর্ত মনে আছে? রেগুলার পার্টি অফিসে আসতেন, দীর্ঘক্ষণ বিভিন্ন সংকট নিয়ে আলাপ আলোচনা করতেন। যেভাবে বিহেভ করতেন নেতা কর্মীদের সাথে, কারো যদি কোনো ব্যাপারে অভিযোগ থাকে তার থেকে শুনতেন। এইভাবে তিনি যে কর্মীদের প্রতি সহনশীল, সমাধান করে দিতে চান সমস্যা, সেগুলো তিনি নিজে হাতে করেছেন পার্টি অফিসে বসে। ব্যক্তি হিসেবে ওনার সাথে আসলে নেতাকর্মীরা সরাসরি কথা বলার সুযোগ পেয়েছে কিনা, বা কতখানি উনি তাদের সাথে কথা বলেছেন? উনি যখন অফিসে বসতেন, যে কোনো লেভেলের কর্মকর্তা বা কর্মী এসে দেখা করতে পারতেন। এই যে আসলে শক্ত হাতে সবকিছুকে ধরে রাখা, আপনারা আসলে যারা দীর্ঘদিন তার সাথে সহযোদ্ধা হিসেবে ছিলেন, আপনাদের কখনো মনে হয়েছে যে আর পারছি না, হয়তো এবার ভেঙে যাচ্ছি? না, এমন কিছু মনে হয়নি। কেননা উনি সব কিছুই সহজ হাতে এবং আপোষমূলকভাবে সব কিছু তিনি সমাধান করতেন। 24-এর গণঅভ্যুত্থানের পরে আসলে যখন সব চিত্র পাল্টে গেল, তখন বেগম খালেদা জিয়াকে আমাদের যখন ভীষণ প্রয়োজন ছিল, ঠিক সেই সময়টাতে তিনি আমাদেরকে ছেড়ে গেছেন। এই সময়কার আলোচনাটা একটু আপনার কাছে শুনতে চাই। এই সময়টায় স্বাভাবিকভাবে আমরা সক্রিয় আছি, আমাদের নেত্রীও ছিলেন। আমরা দলের পক্ষ থেকে আমরা যথাযথভাবে আমরা কাজ করেছি কর্মীদের সাথে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়েছে। তাই এই সময়টায় যে একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে আমরা তেমন কোনো অসুবিধা মনে করি না। আমাদের যে দলীয় যে কর্মকাণ্ড সেটা আমাদের পুরাই সচল ছিল। অনন্ত যাত্রায় পাড়ি জমানোর সময়টাতে আমরা আসলে যা দেখেছি, সেই সম্মান আসলে তিনি পেয়েছেন, বাংলাদেশের মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন, সেই ভালোবাসাকে মূল্যায়ন করার জায়গাটিতে আমরা আসতে চাই। আরেকটা বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, বিশেষ আয়োজনে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। এই বিশেষ আয়োজনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আছেন আজকে আমাদের সাথে। যেটি বলছিলাম যে শৈশবের যিনি পুতুল, তিনি হঠাৎ করে রাজনীতিতে আসলেন। যে রাজনীতিতে আসতে হতে তিনি একসময় রাজিও ছিলেন না, কিন্তু সেইখান থেকে তিনি আজকে আমাদের ইতিহাসের সাক্ষী, ইতিহাসের পাতায় পাতায় তার নাম। তিনি যখন রাজনীতিতে আসতে রাজি হচ্ছিলেন না, সেই সময় যতটুকু আমরা জানি যে আপনারা যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন, আপনারা অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেছেন। সেই সময়গুলোর কথা কি একটু মনে পড়ে কিনা? কিভাবে তাকে বুঝিয়েছিলেন? তাকে কতখানি প্রয়োজন ছিল সেই সময় বাংলাদেশের রাজনীতিতে? আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে ওনার এখানে যাওয়া আসা আমার ছিল। রাজনীতিতে আসার জন্য ওনাকে আমরা অনুরোধ করছিলাম, প্রভাবান্বিত করছিলাম, এবং একটা সময়ে ওনাকে আমাদের বিএনপির একটা নির্বাহী কমিটির মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে ওনাকে আমরা অনুরোধ করে নিয়ে আসলাম। সেখান থেকেই তিনি রাজনীতিতে প্রথম সদস্য হলো। সেই সময়টাতে তাকে রাজি করানোটা আপনাদের জন্য কতখানি কঠিন ছিল, নাকি তিনি একবারই রাজি হয়ে গেছেন? আমাদের জন্য অনেক কঠিন ছিল,
কেননা সেখানে আমাদের দলকে বিভক্ত করার জন্য জিয়াউর রহমানের সময়ে যারা মন্ত্রী ছিলেন ইত্যাদি তারাও কিন্তু কাজ করছিল। বদরুদ্দোজা চৌধুরী দলের মহাসচিব ছিল। আমরা তার নেতৃত্বে একটা মিটিং করি, সেই মিটিংয়ে বেগম খালেদা জিয়া যান। যাওয়াতেই প্রকাশ হয়ে পড়ে যে তিনি এই গ্রুপের সাথে সম্পৃক্ত হয়েছেন। তারপরে তখন বিচারপতি আব্দুস সাত্তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বেগম খালেদা জিয়াকে একটি মিটিংয়ে সেখানে ভাইস চেয়ারম্যান করা হয় এবং এটাও তিনি মেনে নেন। এরপরে ভাইস প্রেসিডেন্ট করার পরেই কিন্তু সাত্তার সাহেবকে প্রেশার দেওয়া হয় যে উনি যাতে করে আস্তে আস্তে ছেড়ে দেন। তো উনি ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমরা তখন একটা কাউন্সিলের মাধ্যমে একটা মিটিংয়ে বেগম খালেদা জিয়াকে পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এইভাবেই কিন্তু বেগম খালেদা জিয়া এই দলের সাথে সম্পৃক্ত হন। তারপরে তিনি দায়িত্ব নিয়ে দলের চেয়ারম্যান হয়ে তারপরে পুরা দলের দায়িত্ব গ্রহণ করেন। এই যে আপনি বলছিলেন তিনি আসলে সব সিদ্ধান্ত নেবার সময় আপনাদের সাথে আলোচনা করেছেন, রাজনীতির হাতে খড়িও হয়তো ওনারা আসলে যে রাজনৈতিক সহযোদ্ধারা আছেন তাদের সাথেই হয়ে উঠেছে। কখনো এমন হয়েছে কিনা তিনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছেন? উনি কখনোই আলাদাভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। সেজন্যে উনি কিন্তু সকলের সমর্থন সব সময় পেয়েছেন। তিনি যখন কারাবন্দী হলেন, তাকে যখন জেলে পাঠানো হলো, তার যিনি সহযোগী ছিলেন ফাতেমা, আমি যদি নামটি ভুল না করে থাকি, তাকে আসলে জেলে পাঠানো ছিল। সেই সময়কার যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি কটাক্ষ করে নানান সময় নানান কথা বলেছেন যে জেলখানাতেও ফাতেমাকে লাগবে। ওই সময়টার আলোচনাটা একটু শুনতে চাই। সেই সময়টাতে আসলে আপনারা কি করেছেন, কি ভেবেছেন? না, আমরা মনে করি যে এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথাবার্তা। যে মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই অসুস্থ সময়ে ছিল, একদম নিঃস্বার্থভাবে সে সেবা করেছে, মৃত্যু পর্যন্ত ছিল। তার বিরুদ্ধে যারা কিছু কথাবার্তা বলেছে, মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে একটা অপপ্রচার করেছে। আপনারা যারা ওনার রাজনৈতিক সহচারী ছিলেন, আপনাদের বলছিলেন যে আপনাদের পারিবারিক বিভিন্ন ভালো লাগা মন্দ লাগা, আপনাদের পরিবারের খোঁজ খবরও তিনি নিয়েছেন। কখনো কি এমন হয়েছে রাজনীতির বাইরে গিয়ে পরিবার নিয়ে শুধু আলোচনা হয়েছে, সেই সময় হয়তো নানান রকম পারিবারিক সমস্যাগুলোও তিনি সমাধান করার চেষ্টা করেছেন? না, সেটা বেগম খালেদা জিয়া মোটামুটি সকল পরিবারের সম্পর্কেই জানতেন, ভালো মন্দের কথা জিজ্ঞেস করতেন। যে এর বাইরে গিয়ে ওনার সাথে আপনাদের যখন কোনো সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে, কোনো ছোটখাটো কোনো স্মৃতির কথা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, যে স্মৃতিগুলো হয়তো আজকের এই দিনটিতে সে যখন ওনাকে আসলে আমাদের হারাতে হয়েছে, একটা বিশাল বড় শূন্যতা, তো এই শূন্যতা তো আসলে আমরা কোনোভাবেই পূরণ করতে পারবো না। সেই সময়গুলোতে থাকে না যে কোনো একটা স্মৃতি বারবার মনে পড়ছে, ওই দিনটাতে হয়তো ফিরে যেতে ইচ্ছা করছে, এরকম কোনো দিন আপনার জীবনে আছে কি? আমরা তো রাজনৈতিকভাবে সবসময় একাগ্র ছিলাম। যেভাবেই আমরা ওনাকে দেখেছি, উনিও আমাদেরকে সেভাবে দেখেছেন। সেখানে অন্য রকমের কোনো চিন্তাভাবনা বেগম খালেদা জিয়ার মধ্যেও ছিল না, আমাদের নেতা কর্মীদের মধ্যেও কারো ছিল না। নির্বাচনী প্রচারণার সময় আমরা দেখেছি যে আপনি তার সহযাত্রী ছিলেন। সেই সময়টাতে এমন হয়েছে তিনি টানা 14 দিন হয়তো নির্বাচনী প্রচারণার কাজে বিভিন্ন এলাকায় গিয়েছেন, সাধারণ মানুষের কাছাকাছি গিয়েছেন। সেই সময় স্মৃতিচারণটা একটু শুনতে চাই। দিন রাত ইনি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতে গিয়েছেন। এমন হয়েছে যে রাত্র 11টা টাইম দিয়েছে, সেখানে রাত্র 3টার সময় গিয়েছে। একাধারে বিভিন্ন এলাকায় ঘুরে ক্যাম্পেইন করেছেন। হয়তো কিছু কিছু জায়গায় যেতে পেরেছি, কারণ আমরা নিজেদের এলাকায় নির্বাচন করি। একটা সময় আসলে সবাই তো ভেবেছেন তিনি ফার্স্ট লেডি ছিলেন,
নিঃসন্দেহে তিনি একটা সমাজের উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সমাজটাকেই বিলং করেছেন, কিন্তু যখন আসলে তিনি রাজনীতি শুরু করেছেন তিনি সব শ্রেণী পেশার মানুষের সাথে মিশেছেন। এই যে টানা 14 দিন কিংবা এর থেকে অনেক বিভিন্ন সময় আসলে তিনি একেবারে বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলটিতেও গিয়েছেন, সেই জায়গাগুলোতে গিয়ে আসলে তিনি কিভাবে নিজেকে মেনটেন করেছেন, সেই সময়গুলোর অভিজ্ঞতা মনে আছে কি? সেখানে কোনো সময় সামান্য সময়ের জন্য রেস্ট নেওয়ার জন্য হয় কারো বাড়ি, না হইলে হোটেল, এটার জন্য যেখানে যা তিনি প্রোগ্রাম দিয়েছেন গিয়েছেন তারাই কিন্তু অ্যারেঞ্জ করে রেখেছে। আজকের এই দিনটাতে এসে যখন আসলে বিএনপি বেগম খালেদা জিয়া শূন্য হলো, যখন পুরো রাষ্ট্র খালেদা জিয়াকে হারালো, আমরা হারিয়েছি, সেই সময়টাতে আসলে ওনাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? আমি জানি এই দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে ছোট করে মূল্যায়ন করার সুযোগ নেই, এরপরেও আসলে একটু আপনার কাছ থেকে সেই মূল্যায়নটি শুনতে চাই। মূল্যায়ন হচ্ছে যে উনি একজন দেশপ্রেমিক, তিনি এই দেশের জনগণের জন্য নিবেদিত প্রাণ, তাকে আমরা হারিয়েছি। দেশ গণতন্ত্রের যে একজন দিশারি ছিল তাকে হারিয়েছে। আমি মনে করি যে আমরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন সেই ক্ষতিকে আমাদের পূরণ করতে হবে। আজকে সে ওনার যে শূন্যস্থান বাংলাদেশ দেখতে পাচ্ছে, যে দল আসলে যে শূন্যস্থান দেখতে পেয়েছে, সেটি আসলে কিভাবে পূরণ হবে? যদিও সেটি পূরণ হবার নয়, ওনার আসলে যে প্রত্যাশা ছিল, উনি যেই স্বপ্ন দেখেছেন, বাংলাদেশকে নিয়ে ওনার যেই স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষকে নিয়ে ওনার যেই স্বপ্ন ছিল, সেটি আসলে আমরা কিভাবে পূরণ করব? তিনি যে স্বপ্ন দেখেছেন, তিনি যে দেশের মানুষের স্বার্থ দেখেছেন, এইগুলোকে বাস্তবায়নের জন্যে আমরা কাজ করব সকলে মিলে। তাহলেই তাকে যে আমরা এত বড় ক্ষতি আমরা হয়েছে সেই ক্ষতি আমরা পূরণ করতে পারবো। এই যে নানান সময় বিএনপির ভাঙনের কথা হয়, নানান সময় বিএনপির দলীয় কোন্দলের কথা আমরা শুনি, একজন ব্যক্তি আসলে সেই কোন্দলগুলো মিটিয়েছেন এবং সেখানে নিঃসন্দেহে বেগম খালেদা জিয়া, তার অবদান অনস্বীকার্য। একটু কোনো স্মৃতির কথা মনে পড়ে কি, ঠিক কিভাবে আসলে তিনি সেই কোন্দলগুলো মিটিয়েছেন, কি বলেছেন নেতাকর্মীদেরকে ডেকে? আপনি বলছিলেন যে সবাই ওনার খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছে, পার্টি অফিসে যেই নেতাই আসুক না কেন, একেবারে তৃণমূল পর্যায়ের নেতার সাথেও তিনি কথা বলেছেন। কিভাবে বোঝাতেন বা ওনার আসলে কথা বলার জায়গাটা কেমন ছিল? যে কোনো কারণে নেত্রীর কাছে কর্মীরা এসেছে বিভিন্ন জায়গায় পদ পদবি ইত্যাদির ব্যাপারে, সেখানে তিনি সমাধান দিয়ে দিয়েছেন। সেই সমাধান দিলে তারা খুশি হয়ে গিয়ে কাজ করেছে। শেষ নিঃশ্বাসটি তিনি এই দেশে ত্যাগ করতে চেয়েছিলেন এবং সেটি হয়েছে। তিনি তার নিজের ছেলের কাছে, অর্থাৎ সন্তানের কাছে বিদেশে চলে যাওয়ার সব ব্যবস্থা রেডি ছিল, তারপরেও তিনি বলেছেন তিনি এই দেশে চিকিৎসা গ্রহণ করতে চান। এই যে দেশের প্রতি একটা তার ভালোবাসা, দেশের প্রতি আসলে তার যে মমত্ববোধ, ওই দিনগুলোর কথা একটু জানতে চাই। চিকিৎসার জন্য ওনাকে কেন বিদেশে নিয়ে যাওয়া গেল না? সেই 1/11-এর সময়ও বলেছেন যে আমি বিদেশে যাব না, এটাই আমার বাংলাদেশ, এখানেই আমার মৃত্যু হলে এখানেই আমি থাকব, এখানেই আমার মৃত্যু হবে। এটাই উনি প্রমাণ করলেন সর্বশেষ পর্যন্ত, এটা তার বিশ্বাস। এই যে মাথার উপর ছাতা, অথবা একজন অভিভাবক হয়ে তিনি নিঃসন্দেহে নানান সময় আপনাদেরকেও পথ দেখিয়েছেন, ওই সময়কার কথাগুলো মনে পড়ছে কিনা? নির্বাচনকালীন সময় তো নানান সময় আসলে ভুল ভ্রান্তি হয়, নানান রকম দলীয় সিদ্ধান্ত থেকে শুরু করে অনেক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে। সেখানে তো কিছু সংকট হয়, যেমন নির্বাচনের আগে মনোনয়ন দেওয়ার ব্যাপারে, কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না, এগুলোর ব্যাপারে বেগম খালেদা জিয়া অত্যন্ত আন্তরিকভাবে এগুলো ডিল করতেন এবং যাদেরকে মনোনয়ন দেওয়া সম্ভব হতো না তারাও কিন্তু ওনার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়ে সেখানে দায়িত্ব নিজেরা বুঝে নিতেন। ওই স্মৃতিগুলো একটু জানতে চাই। অনেক সময় থাকে না যে আপনি হয়তো যে কাজটি করতে চাইছেন না, হয়তো ম্যাডামের সাথে কথা বলবার পরে উনি এমনভাবে বুঝিয়েছেন, ওই বোঝানোর অনুভূতিগুলো কিংবা ওই স্মৃতিগুলো মনে পড়ে কিনা? আমরা সব সময় এটা মধ্যেই ছিলাম, সেই জন্য কোনো কোনো একটা বিশেষ যে কিছু মনে করব সেটা মনে করার কিছু নেই। দীর্ঘ সময়ের আসলে পথ চলার সাথী ছিলেন, সেই পথ চলা আজকে হয়তো থমকে গেছে, কিন্তু স্মৃতিগুলো তো আসলে থেকে যাবে। শেষটা আমি সেই স্মৃতিচারণ দিয়েই করতে চাই। সামনের দিনগুলো ওনাকে ছাড়া আসলে আপনাদের দিনগুলো কেমন কাটবে? আমরা দেশনেত্রীর এই চিন্তা চেতনাকে সামনে নিয়েই আমরা ভবিষ্যতে সেইভাবে আমরা বিহেভ করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে রাজনীতিতে যে আমাদেরকে একটা
পথ দেখিয়ে গেছেন, সেই পথে আমরা চলতে পারলে আমরা মনে করি যে আমাদের সার্থকতা হবে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আজকের এই বিশেষ সময়টাতে, এই বিশেষ অনুভূতির সময়টাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, ডিবিসিকে সময় এটা দিয়েছেন, খুবই আপনাকে ডিফিকাল্ট। ধন্যবাদ। আমাদের নেত্রীকে আমরা হারিয়েছি, দেশ হারিয়েছে একজন আপসীর নেত্রীকে। ধন্যবাদ আপনাকে আজকের এই বিশেষ আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই বিশেষ আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।